সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে রেফারেন্স কোশ্চেন নিয়ে আলোচনা করব, which is very important part of a library by a reference librarian. আমাদের আজকের যে আলোচ্য সূচি সেটা হচ্ছে রেফারেন্স কোশ্চেন বা রেফারেন্স প্রশ্ন। আমরা বিভিন্ন সময় যখন গ্রন্থাগারে কাজ করি দেখি যে রেফারেন্স সেকশনে বিভিন্ন ব্যক্তি আসেন যারা গবেষণা করেন, বিভিন্ন কাজকর্ম করেন, তারা রেফারেন্স প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করেন। তারা তাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসেন গ্রন্থাগারে। সেই সমস্যাগুলোকে একজন গ্রন্থাগারিক কিছু কৌশল অবলম্বন করে সেটাকে সমাধান করেন। সেটাই হচ্ছে রেফারেন্স প্রশ্ন, এবং কিভাবে সেটা সমাধান করতে হবে সেটা সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথমেই আমরা রেফারেন্স প্রশ্ন কি সেটা নিয়ে একটু আলোচনা করছি। আমরা বলছি যে রেফারেন্স কোশ্চেন জানার আগে রেফারেন্স শব্দটা রেফার বা ক্রিয়া থেকে এসেছে। আবিধানিক অর্থ বরাত বা নজির। এর ব্যবহার খুব ব্যাপক। কোনো তথ্য প্রাপ্তির লক্ষ্যে কিংবা অনুরূপ কারণে সাহায্যের জন্য কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্ধৃত বা রেফার করলেই তা হবে রেফারেন্স প্রশ্ন। তো আশা করি রেফারেন্স প্রশ্ন বলতে যা বোঝানো হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। সহজ কথায় যদি বলি যে গ্রন্থাগারের যখন কোনো ব্যক্তি নিজের চাহিদা মেটানোর জন্য এখানে আসেন, যে তার একটা প্রশ্ন আছে বা তিনি একটা কোনো কিছু কাজ করছেন, সেটা সম্পর্কে তার গ্রন্থাগারের সাহায্য প্রয়োজন, এই বিভিন্ন প্রশ্নের আলোকে সে সমস্যাটা সমাধান করতে হয়। এই জন্য আমরা বলছি কোনো তথ্য প্রাপ্তির লক্ষ্যে কিংবা অনুরূপ কারণে সাহায্যের জন্য কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্ধৃত বা রেফার করলেই তা হবে রেফারেন্স কোশ্চেন। তারপরে আমরা বলছি যে যে সমস্ত বইয়ের সাহায্যে গ্রন্থাগার ব্যবহারকারীর তাৎক্ষণিক প্রয়োজনে তথ্য সেবা প্রদান করা হয় সেসবের নাম রেফারেন্স বই। আপনারা সবাই জানেন আমি অলরেডি রেফারেন্স বইয়ের কয়েকটা ক্লাস নিয়েছি। যেমন আমি ডিকশনারি আলাদা করে পড়িয়েছি, এনসাইক্লোপিডিয়া পড়িয়েছি। আমি জানি না ডিকশনারিজ পড়াইছি কিনা, ডাইরেক্টরিজ পড়াইছি কিনা আমার মনে নেই, তবে এগুলো সবগুলো হচ্ছে রেফারেন্স বই। যদি আপনাদেরকে কেউ কখনো জিজ্ঞাসা করে যে দুইটা রেফারেন্স বইয়ের নাম বলেন তো, তাহলে অবশ্যই আপনাদের ডিকশনারিজ বলা উচিত, যেটাকে আমরা সবসময় বলে থাকি বাংলায় অভিধান, যেটা ডিকশনারি, তারপরে এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষের নাম বলা উচিত। এই জন্য আমরা বলছি যে যে সমস্ত বইয়ের সাহায্যে গ্রন্থাগার ব্যবহারকারীর তাৎক্ষণিক প্রয়োজনে তথ্য সেবা প্রদান করা হয় সেসবের নাম রেফারেন্স বই। একটা উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বলি, ধরেন আপনি লাইব্রেরিতে যে পড়ছেন, পড়তে পড়তে অথবা বাসায় পড়ছেন, তো পড়তে পড়তে আপনার হঠাৎ করে একটা শব্দের মানে আপনি জানেন না। একটা টেক্সট পড়ছেন, সেখানে একটা শব্দ আছে যেটার মানে আপনি জানেন না। তো আপনি কি করেন? সাধারণত আমরা হয়তো আশেপাশে কেউ থাকলে তাকে জিজ্ঞেস করি যে দোস্ত এটা কি তুমি জানো, এটা কি, এটা শব্দের অর্থ কি? এরকম যদি না হয় তাহলে কি করব? আমরা আমাদের জানতে হবে আমাদের সোর্সটা কি। সোর্সটা হচ্ছে ডিকশনারি। তখন আমরা একটা ডিকশনারি নেব, সেখানে শব্দটা খুঁজে বের করব, তারপরে তার মানেটা আমরা জানবো। তো এটাই হচ্ছে রেফারেন্স বই। তো রেফারেন্স উপাদান প্রধানত দু প্রকার। প্রথমত যেগুলো সরাসরি প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে, যেমন যে অভিধান, বিশ্বকোষ, জীবনী কোষ, হ্যান্ডবুক, অ্যাটলাস, গেজেটিয়ার ইত্যাদি। এটা হচ্ছে প্রথম, যেটা সরাসরি আপনাকে তথ্যটা প্রদান করবে। আর দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে যেগুলো পাঠক বা ব্যবহারকারীকে প্রয়োজনীয় তথ্য কোথায় পাওয়া যাবে নির্দেশ দেয়, মানে সরাসরি দিচ্ছে না, কিন্তু কোথায় গেলে আপনি পাবেন সে সম্পর্কে আপনাকে একটা ডিরেকশন দিচ্ছে। যেমন আমরা নির্ঘণ্টের কথা যদি বলি, ইন্ডেক্স, গ্রন্থপঞ্জি বা বিবলিওগ্রাফির কথা বলি, এগুলি হচ্ছে সেই দ্বিতীয় সোর্স। তাহলে আমরা এখানে যেটা জানলাম যে যে সমস্ত বইয়ের সাহায্যে গ্রন্থাগার ব্যবহারকারী তাৎক্ষণিক প্রয়োজনে তথ্য সেবাটা প্রদান করে সেগুলোকে আমরা রেফারেন্স বই বলছি। আর রেফারেন্স বইগুলোকে আমরা বেসিক্যালি উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি। রেফারেন্স উপাদানগুলোকে একটাকে আমরা বললাম একে ডিরেক্টলি আমার কি দরকার আমি সরাসরি সেটা তৎক্ষণাৎ যেটাকে পেয়ে যাচ্ছি, সেটাকে আমরা বলতেছি সরাসরির মধ্যে যে অভিধান, বিশ্বকোষ, জীবনী কোষ, হ্যান্ডবুক, অ্যাটলাস, গেজেটিয়ার ইত্যাদি।
আরেকটা বললাম যে আমাকে হয়তো সেগুলো পাঠক বা ব্যবহারকারীকে সেগুলো প্রয়োজনীয় তথ্যটা সরাসরি দিচ্ছে না, তো সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সেটা কোথায় গেলে পাওয়া যাবে সে সম্পর্কিত নির্দেশনা প্রদান করছে, সেটাকে আমরা বললাম নির্ঘণ্ট বা ইন্ডেক্স। এবার আমরা দেখব যে পাঠকের রেফারেন্স প্রশ্নের উত্তর দান। আসলে একজন গ্রন্থাগারিক হিসেবে বা একজন রেফারেন্স লাইব্রেরিয়ান হিসেবে আপনাকে কিন্তু একজন পাঠকের চাহিদা পূরণ করতেই হবে এবং তার প্রশ্নের উত্তর দান করতে হবে। আপনি যদি প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে সুন্দর করে দিতে না পারেন, তাহলে কিন্তু লাইব্রেরি সম্পর্কে ওই পাঠকের বা ওই ব্যক্তির একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি হবে বা নেগেটিভ কিছু উনি চিন্তা ভাবনা করতে পারেন। এই জন্য একজন রেফারেন্স লাইব্রেরিয়ানকে কিন্তু কোয়ালিফাইড হতে হয়, অনেক ব্যাপারগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হয়। একজন গ্রন্থাগারিক পাঠকের সকল রেফারেন্স প্রশ্নের উত্তর দিতে পারেন যদি প্রশ্নটি সঠিকভাবে বিভাজন করে উত্তর দেওয়া হয়। কোনো প্রশ্নকর্তা যখন কাউকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর সুস্পষ্ট আকারে অর্থবহ কোনো প্রশ্ন তৈরি করেন, তাকে প্রশ্ন বিভাজন বলে। অন্যভাবে যদি আমরা এটাকে বলতে চাই, তাহলে বলতে হয় যে যখন কোনো প্রশ্নকে স্তরে স্তরে সুবিন্যস্ত ও অর্থবহ করে সাজানো হয়, তাকে প্রশ্ন বিভাজন বলে। আমি আবারও বলছি, যখন কোনো প্রশ্নকে স্তরে স্তরে সুবিন্যস্ত ও অর্থবহ করে সাজানো হয়, তাকে প্রশ্ন বিভাজন বলে। একজন গ্রন্থাগারিক কিন্তু যদি প্রশ্নটাকে সঠিকভাবে বিভাজন করতে না পারেন, কারণ আপনার কাছে যিনি আসবেন তার প্রশ্ন নিয়ে, উনি তো ওনার প্রশ্নটা আপনাকে বলতে থাকবেন, একটার পর একটা বলবেন, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, কিন্তু একজন গ্রন্থাগারিককে সেটাকে বিভাজন করতে হবে, শুধুমাত্র তাকে প্রপারলি রাইট ওয়েতে যাতে তথ্যটা দিতে পারে, প্রশ্নের উত্তরটা দিতে পারে। এই জন্য একজন গ্রন্থাগারিককে নিজ দায়িত্বে এটাকে বিভাজন করে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে সঠিকভাবে বিভাজন করে প্রশ্নের উত্তরটা প্রদান করতে হয়। এই জন্য একজন গ্রন্থাগারিক কিছু ফ্লো চার্ট অনুসরণ করেন। সেই চার্টটা যদি উনি সঠিকভাবে অনুসরণ করতে পারেন, তাহলে একজন পাঠকের রেফারেন্স প্রশ্নের সঠিক উত্তর উনি প্রদান করতে পারবেন। এখানে একটু দেখানোর চেষ্টা করছি যে সেই ফ্লো চার্টটা আসলে কি হতে পারে। এখানে প্রথমে বলছি যে দৃষ্টিভঙ্গির আদান প্রদান, আমি পরে ব্যাখ্যা করছি। প্রথমটাকে আমরা বলেছি যে দৃষ্টিভঙ্গির আদান প্রদান, তারপরে হলো প্রশ্ন শুরু, তারপরে হলো প্রশ্ন গ্রহণ, তারপরে প্রশ্নটাকে সুস্পষ্ট ও সুতীক্ষ্ণ করার জন্য প্রশ্নবাক নির্বাচন, তারপরে প্রশ্নকর্তাকে কিছু জিজ্ঞাসাবাদ করা, প্রশ্নকে পরিমার্জন করা, আকার গ্রন্থ নির্বাচন বা যাকে আমরা রেফার বুক বলে থাকি, তারপরে শিরোনামটাকে নির্বাচন করা, তারপর প্রশ্নের ভাষাকে আকার গ্রন্থের ভাষায় রূপান্তরিত করতে হবে, অনুসন্ধান করতে হবে, উত্তর নির্বাচন করতে হবে এবং উত্তর প্রদান করতে হবে। এবং ফাইনালি এটা যখন আপনি দিবেন, তখন উনি স্যাটিসফাই কি স্যাটিসফাই না সেটা আপনি জানতে পারবেন হ্যাঁ বা না প্রশ্নের উত্তরের মাধ্যমে। যদি আমরা দেখি যে হ্যাঁ, তাহলে আমাদের যে ফ্লো চার্ট সেটা কিন্তু এখানে ফিনিশ হয়ে গেল, তার মানে উনি স্যাটিসফাই, দ্য ওয়ার্ক ইজ ডান। বাট যদি উনি না বলেন, তাহলে আপনাকে আবার শুরু থেকে এটা শুরু করতে হবে। এই জন্য আমরা বলছি যে এই ফ্লো চার্টটা একজন গ্রন্থাগারিক যদি সঠিকভাবে অনুসরণ করেন, প্রশ্নের বিভাজনটা ভালো করে করতে পারেন, তাহলে একজন পাঠককে উনি রেফারেন্স প্রশ্নের সঠিক উত্তর গুলো প্রদান করতে পারবেন। তাহলে আমরা একটু প্রথমটা যদি বলি, দৃষ্টিভঙ্গির আদান প্রদান বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। প্রশ্নের শুরুতে প্রশ্নকর্তা উত্তর গ্রহীতার সাথে দৃষ্টিভঙ্গির আদান প্রদান করে নিতে পারেন, এতে প্রশ্ন বুঝতে সহায়ক হবে। এখন দৃষ্টিভঙ্গির আদান প্রদান বলতে এখানে বোঝানো হচ্ছে একজন পাঠক যখন একটা গ্রন্থাগারে আসবেন, উনি কিন্তু এসেই আপনাকে বলবেন না যে আমার এটা লাগবে, উনি আগে ওনার পরিচয় দিবেন, উনি আপনার সাথে দুই চারটা কথা বলবেন, এটাই কিন্তু আপনার সাথে তার একটা ভাবের আদান প্রদান হবে, দৃষ্টিভঙ্গির একটা আদান প্রদান হবে বা কৌশলাদি বিনিময় করবেন। এটা কিন্তু আমরা সচরাচর দেখে থাকি, এটা হলো স্বাভাবিকতা, এটাকে আমরা বলছি দৃষ্টিভঙ্গির আদান প্রদান। এজন্য প্রশ্নের শুরুতে প্রশ্নকর্তা উত্তর গ্রহীতার সাথে দৃষ্টিভঙ্গির আদান প্রদান করে নিতে পারেন, এতে প্রশ্ন বুঝতে সহায়ক হবে। 1 নম্বর গেল। 2 নম্বর প্রশ্ন শুরু।
তারপরে তো স্বাভাবিকভাবে যখন আমাদের কুশলাদি বিনিময় হয়, তারপরে আমরা জিজ্ঞেস করি, তাহলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি কি জন্য আমার কাছে আসছেন একটু বলেন। এটাই তো স্বাভাবিকতা। তাহলে প্রশ্নের শুরুতে প্রশ্নকর্তা বা গ্রন্থাগারিক কে একজন ব্যবহারকারীর সাথে সৌজন্যতা দেখিয়ে প্রশ্ন শুরু করেন। তবে যদি সম্ভব হয় আপ্যায়ন করাতে পারেন। এবং এটা আমরা দেখে থাকি আজকাল বিভিন্ন জায়গাতে এটা আছে, হয়তো কেউ আসলেন, তাকে বসতে বলা হয় যে ঠিক আছে আমরা চা খেতে খেতে গল্প করি, বা আপনার কি প্রয়োজন আমরা সেটা নিয়ে একটু কথা বলি, এভাবেও হতে পারে। তারপরে প্রশ্ন গ্রহণ। একজন গ্রন্থাগারিক যখন প্রশ্ন গ্রহণ করেন তখন প্রশ্ন করার ধরন কেমন হবে? এটি কি লিখিত হবে নাকি মৌখিক হবে, নাকি টেলিফোনে প্রশ্ন করা হবে, বা প্রশ্ন করার সময় জটিল প্রশ্ন যাতে না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো প্রশ্ন যখন আপনি গ্রহণ করবেন তখন আপনাকে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমি আবারও বলছি, ৩ নম্বরটায় প্রশ্ন গ্রহণ, অর্থাৎ একজন গ্রন্থাগারিক যখন প্রশ্ন গ্রহণ করেন তখন প্রশ্ন করার ধরনটা কেমন হবে, কোন স্টাইলে আপনি তাকে প্রশ্ন করবেন, এটি কি লিখিত হবে নাকি মৌখিক হবে? লিখিত বলতে আপনি একটা ডকুমেন্টেশন রাখলেন যে এই প্রশ্নগুলো করা হয়েছে, নাকি মৌখিক শুধু মুখে মুখে? তো মুখে হলে অনেক সময় আমরা ভুলে যেতে পারি, কোনো কিছু সঠিকভাবে নাও রাখতে পারি, সেক্ষেত্রে লিখিত রূপটাকেই প্রাধান্য দেওয়া হয়। নাকি আবার টেলিফোনে দেখা যাচ্ছে যে উনি দূর থেকে টেলিফোনের মাধ্যমেও কিন্তু এগুলো নিতে পারেন। প্রশ্ন করার সময় জটিল প্রশ্ন যাতে না করা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু অনেক সময় বোর হয়ে যেতে পারেন। তারপরে প্রশ্নটি সুস্পষ্ট এবং সুতীক্ষ্ণ করা, অর্থাৎ প্রশ্ন করার সময় খেয়াল রাখতে হবে যাতে উত্তরদাতার নিকট প্রশ্ন বুঝতে কোনো সমস্যা না হয়। উত্তরদাতা যাতে প্রশ্ন করার সাথে সাথে বুঝতে পারে সেদিকে খেয়াল রেখে প্রশ্ন প্রণয়ন করতে হবে। এখানে ৪ নম্বর পয়েন্টটা যেটা বলানো হচ্ছে যে আপনি যখন প্রশ্ন করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে উত্তরদাতার নিকট যিনি এটার উত্তর দিবেন তখন প্রশ্নটা যেন বুঝতে কোনো সমস্যাটা না হয়। একই প্রশ্ন কিন্তু আমরা বিভিন্নভাবে করতে পারি, তাহলে যেভাবে করলে সহজে বোধগম্য হবে ঠিক সেভাবেই প্রশ্নটা প্রণয়ন করতে হবে। ৫ নাম্বার, প্রশ্নকর্তাকে জিজ্ঞাসাবাদ। এরপর প্রশ্নটি জিজ্ঞাসাবাদ করতে হবে, অর্থাৎ যে সমস্যা নিয়ে পাঠক গ্রন্থাগারে লাইব্রেরিয়ানের কাছে এসেছেন, গ্রন্থাগারিকের কাছে এসেছেন, সে সম্পর্কে তাকে একটু জিজ্ঞাসাবাদ করা। তাহলে একটা ক্রস চেক হয়ে যাবে যে উনি যেটা প্রশ্ন করছিল আপনাকে এবং আপনি যে প্রশ্নগুলো করছেন সেটার একটা ম্যাচিং করা। প্রশ্নকে পরিমার্জন করা। প্রয়োজন বোধে প্রশ্নকর্তা প্রশ্নটিকে পরিমার্জন করবেন। পরিমার্জন মানে আমরা বলতে চাচ্ছি সংযোজনও হতে পারে, আবার বিয়োজনও হতে পারে, অর্থাৎ একটু কাটছাট করা, ভুল ত্রুটিগুলো থাকলে সেটাকে সংশোধন করে নিয়ে সেটাকে একটা শেপে নিয়ে আসা। তারপরে আমরা বলেছি যে আকর গ্রন্থ বা রেফারেন্স বুক নির্বাচন করা, অর্থাৎ আপনি যেখান থেকে বেসিক্যালি তাকে এই বই মানে প্রশ্নের উত্তর প্রদান করতে সাহায্য করবেন সেটা কিভাবে আপনি নির্বাচন করবেন। প্রশ্নকর্তাকে প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে বা না বুঝলে আকর গ্রন্থ বা রেফারেন্স বইয়ের সাহায্য নিতে হবে। এটা খুবই স্বাভাবিক। আমি তো সবকিছুর প্রশ্নের উত্তর মুখে মুখে দিতে পারবো না, আমাকে তার যেসব রেফারেন্স বইয়ের সাহায্য নিতে হবে সেগুলো সম্পর্কে আমি তাকে বলবো যে এই বইগুলোর সাহায্য নিলে আপনি এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে পেতে পারেন। অনুসন্ধানের জন্য শিরোনাম নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনি ওনার প্রশ্ন অনুযায়ী একটা টাইটেল নির্বাচন করবেন যে উনি এই বিষয়টা সম্পর্কে আপনাকে জানতে চাচ্ছেন। প্রশ্নের উত্তর না বুঝলে উত্তরের জন্য অনুসন্ধান চালাতে হবে। আকর গ্রন্থ বা রেফারেন্স বই হতে উক্ত শিরোনাম বাছাই করে নিতে হবে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ছড়াই ছিটায় আছে। কারণ আপনি যদি টাইটেল সিলেকশন করতে পারেন তাহলে সেই আলোকে আপনি বিভিন্ন রেফারেন্স বই থেকে সেটার উত্তরটাকে খুব সহজেই বাছাই করে নিতে পারবেন। তারপরে বলা হচ্ছে যে প্রশ্নের ভাষাকে আকর গ্রন্থের ভাষায় রূপান্তর করা। প্রশ্ন বুঝতে যদি কষ্ট হয় তখন ওই ভাষাকে আকর গ্রন্থের রেফারেন্স বুক বা ভাষায় রূপান্তর করে দিতে হবে। অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে
সেটা হচ্ছে যে আপনাকে যিনি প্রশ্ন করলেন উনি কিন্তু আপনাকে ওনার ভাষায় প্রশ্ন করলেন, অথচ সেটাকে কিন্তু আপনি এক ধরনের রেফারেন্স বইগুলোতে সেটার উত্তর যেভাবে পাওয়া যেতে পারে সেভাবে একটি শিরোনাম নির্বাচন করলেন। তারপরে কিন্তু আপনি উত্তরটা কালেক্ট করলেন এবং তারপরে তাকে এটা প্রদান করলেন। এজন্য বলা হচ্ছে প্রশ্নের ভাষাকে রেফারেন্স যে গ্রন্থগুলো থাকবে তাদের ভাষায় রূপান্তর করে উত্তরটা দিতে হবে। তারপরে আমরা বলেছি যে অনুসন্ধান পরিচালনা। অনুসন্ধান পরিচালনা বলতে শিরোনাম খোঁজার জন্য বা বাহির করার জন্য কিওয়ার্ডস খোঁজা উচিত। কিওয়ার্ডস সম্পর্কে যদি একটু বলি, সেটা হচ্ছে যে ধরেন অনেক বড় একটা আর্টিকেল আছে বা একটা বই আছে, সে বইটাতে অনেক বিষয় আলোচনা করা হয়েছে, কিন্তু মূল কিছু শব্দ বা শব্দগুচ্ছ টোটাল ওই বইটাকে রিপ্রেজেন্ট করতে পারে, এটাকে আমরা কিওয়ার্ড বলে থাকি। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, ধরেন একটা টাইটেল বলছি আপনাদেরকে যে রেকর্ডস অ্যান্ড আর্কাইভস ম্যানেজমেন্ট এডুকেশন অ্যান্ড ট্রেনিং অপরচুনিটিস ইন বাংলাদেশ। রেকর্ডস অ্যান্ড আর্কাইভস ম্যানেজমেন্ট এডুকেশন অ্যান্ড ট্রেনিং অপরচুনিটিস ইন বাংলাদেশ। একটু যদি খেয়াল করেন এখানে কিওয়ার্ডস হিসেবে কিন্তু রেকর্ডস অ্যান্ড আর্কাইভ চলে আসতেছে, তারপরে বাংলাদেশ চলে আসতেছে, এডুকেশনও চলে আসতে পারে, রেকর্ডস র্যাম এডুকেশন, রেকর্ডস অ্যান্ড আর্কাইভস। তো এই যে পুরো বিষয়টা কিন্তু রেকর্ডস অ্যান্ড আর্কাইভস এর উপরে আছে। এখন এইটা থেকে যদি কখনো কোনো রেফারেন্স গ্রন্থাগারিককে সাহায্য নিয়ে একজন পাঠকের রেফারেন্স প্রশ্ন উত্তর প্রদান করতে হয়, তাহলে কিন্তু উনি কিওয়ার্ডস দিয়ে এগুলোকে সাজায় রাখবেন, যাতে একবার যখন একজন পাঠক তার কাছে এটার উত্তর মানে প্রশ্নের উত্তরগুলো নিয়ে যাবেন, ভবিষ্যতে যদি কোনো পাঠক তার কাছে সেম প্রশ্ন করেন, সেম প্রশ্ন উত্তর জানতে চান, তাদের কিওয়ার্ডস দিয়ে উনি খুব সহজেই ওনার ডেটাবেস থেকে বলেন বা ফাইল থেকে এটাকে খুঁজে নিয়ে কম সময় ব্যয় করে পাঠকের যে রেফারেন্স প্রশ্নের চাহিদা সেটা উনি প্রদান করতে পারবেন। এই জন্য যদি প্রত্যেকটা রেফারেন্স প্রশ্নের কিওয়ার্ডস গুলোকে আমরা সেট করে রাখি, তাহলে ভবিষ্যতের জন্য এটা বা রেফারেন্স গ্রন্থাগারিকের জন্য এটা ভালো, অ্যাজ পাঠকের জন্য। কারণ পাঠক তো শুধু একজন না, আজকে একজন আসবে, আবার পরে আরেকজন আসবে, এভাবে চলতে থাকবে রেফারেন্সের ব্যাপারগুলো। তারপরে উত্তর নির্বাচন। এখন কিন্তু উত্তর দেওয়ার পালা, কারণ আমার সবকিছু খোঁজা হয়ে গেল, অনুসন্ধান পরিচালনা করলাম, রেফারেন্সের ভাষায় সেটাকে অনুবাদ করলাম, টাইটেল সিলেকশন করলাম, সবকিছু করলাম। এবার প্রশ্ন উত্তরটি নির্বাচন শেষ হলে পুনরায় উত্তরটি যথাযথ আছে কিনা যাচাই করতে হবে। কারণ একটু আগে বললাম যে আপনি তো ফাইনালি তাকে দিবেন, উত্তরটা দিবেন, উনি তো আপনি যতগুলো কৌশল অবলম্বন করেন না কেন, একজন পাঠক যখন আপনার কাছে রেফারেন্স প্রশ্নের উত্তর চাইবে, তখন কিন্তু উনি দেখবেন আপনি কিভাবে কি করছেন। উনি শুধু চাইবে যে উনি যেটা জন্য এখানে এসেছে সেটা যথাযথভাবে তিনি পেয়েছেন কিনা। না পাইলে কিন্তু উনি ডিসস্যাটিসফাই হবে, পাইলে কিন্তু উনি স্যাটিসফাই হবে। তো এটা মাথায় রাখতে হবে, একজন পাঠক হিসেবে আপনাকে পুরোটাই চেক করতে হবে যে উনি আসলে কি কি চেয়েছিলেন আর আমি কি কি বের করেছি, একটু মিলিয়ে দেওয়া। যদি আপনি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে একজন পাঠকও অবশ্যই বলবে যে হ্যাঁ ঠিক আছে, এটা হওয়াটাই স্বাভাবিক। তারপরে আমরা বলছি যে ফাইনালি উত্তর নির্বাচনের পর উত্তর প্রদান করা, অর্থাৎ উত্তর সন্তোষজনক হলে এখানেই প্রশ্ন পর্বের কাজ সমাপ্তি দেয়া যায়। এখন আপনি উত্তর দিলেন, ওনাকে প্রদান করলেন বা তার কাছে পাঠালেন, উনি দেখলো যে হ্যাঁ এভরিথিং ইজ ওকে, তাহলে তো আর ফার্দার স্টেপে যাওয়ার কোনো দরকার নেই। বাট কোনো কারণে যদি ওই ব্যক্তি অর্থাৎ যিনি আপনার কাছে এটার জন্য এসেছিলেন, এখন ওনার কাছে এটা সন্তোষজনক না বা উনি মনে করেন এই যে উত্তরগুলো ভুল, তাহলে কিন্তু একজন রেফারেন্স লাইব্রেরিয়ানকে আবার পূর্বের অবস্থানে চলে যেতে হবে, অর্থাৎ তাকে আবার সেই ফ্লো চার্টের শুরু থেকে তাকে শুরু করতে হবে।
প্রয়োজনে তাকে আবার ডাকতে হবে যে আপনি একটু কষ্ট করে আবার আসেন, আপনার সাথে আমার আরেকটু আলোচনা করতে হবে। সেটা ফোনেও হতে পারে অথবা সরাসরিও হতে পারে। আর যেহেতু আজকাল করোনা কালে আমরা অনলাইনে কানেক্টেড এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার থেকে আমরা ভিডিও চ্যাটিং এর মাধ্যমে কিন্তু আমরা সেটা করতে পারি সরাসরি পরিবর্তে। তাহলে তাকে আবার কি করতে হবে? তাকে তার দৃষ্টিভঙ্গির আদান প্রদান করতে হবে শুরু থেকে। এখন ব্যাপারটাকে আরো সিরিয়াসলি দেখতে হবে, কারণ হচ্ছে একজন পাঠক যখন একটা গ্রন্থাগারে আসেন একবার একটা জিনিসের জন্য, যখন উনি ফাইনালি এতগুলো সময় ব্যয় করার পরে যখন সঠিক উত্তর না পান, তখন কিন্তু তার মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয়ে যায়, কি ব্যাপার এরা দিতে পারলো না। সেই জন্য কিন্তু যাতে কখনো সেকেন্ড স্টেপে যেতে না হয়, দ্যাট মিনস শুরু থেকে আবার শুরু করতে না হয়, এই ব্যাপারটা খেয়াল রেখে কাজ করতে হয়। তখন আবার কি করতে হবে? দৃষ্টিভঙ্গি আদান প্রদান করতে হবে, তাকে প্রশ্ন শুরু করতে হবে এবং ভেরি কেয়ারফুলি। একবার কিন্তু আপনি ফেল করছেন, তাহলে আবার যেন থার্ড টাইমে যেতে না হয়, তাহলে কিন্তু উনি হাসবেনই না, আর এমন হতে পারে। তারপর তার কাছ থেকে আবার শুনে প্রশ্নগুলো লিখিত আকারে দরকার হলে আবার ভালো করে গ্রহণ করতে হবে। প্রশ্নটিকে সুস্পষ্ট ও সুতীক্ষ্ণ করার জন্য তাকে প্রশ্নগুলো আবার নির্বাচন করতে হবে। প্রশ্নকর্তাকে প্রয়োজনে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে, দেখেন আপনি এগুলো এগুলো বলছেন, সব কি ঠিক আছে? তারপরে আপনি তার সামনেই দরকার হলে সেটাকে একটু সংশোধন পরিবর্তন বিয়োজন। কারণ একজন মানুষ যখন একজনের সাথে কথা বলে, হয়তো যারা বলতে চাচ্ছে হয়তো পুরোপুরি হচ্ছে না, যখন আপনি কিছু অ্যাড করবেন উনি বলবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন, এটাই চাচ্ছিলাম। এইভাবে এটাকে পরিমার্জন করা। তারপরে রেফারেন্স বুক বা রেফার বুক কোনগুলো হতে পারে সেটা আপনাকে স্টিক করে নেওয়া এবং একটা শিরোনাম নির্বাচন করা। কারণ আমি বলছি যে টোটাল যে রেফারেন্স কোশ্চেন তার আলোকে যদি আপনি একটা টাইটেল নির্বাচন করতে পারেন, তাহলে, কারণ আপনার গ্রন্থাগারে কিন্তু এমন নয় দুই চারটে বই আছে আপনি সেখান থেকে তাকে উত্তরটা দিবেন। হাজার হাজার বই আছে, হাজার হাজার রেফারেন্স বুক আছে, আপনি কি সবগুলো খুঁজে 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 তাকে একটা করে প্রশ্নের উত্তর দিবেন? এটা আপনার জন্য অনেক সময় সাপেক্ষ হবে এবং কষ্টকর হবে। এবং পাঠকের এক সময় কিন্তু তার যে সময় উপযোগিতা, একটা প্রশ্নের কিন্তু সময় উপযোগী থাকে। সাপোজ ধরেন সামনে ডিসেম্বর মাস আসতেছে, একজন 16 ডিসেম্বরের উপরে বিজয় দিবস উপলক্ষে উনি একটা রচনা লিখবেন অথবা একটা আর্টিকেল লিখবেন, এবং উনি এখন নভেম্বর মাসে আপনার কাছে আসছেন। আপনি বললেন যে আপনি জানুয়ারি মাসে আসেন, তাহলে তো আর হইলো না, কারণ সবকিছুর একটা টাইম ফ্রেম আছে। সেই টাইম ফ্রেমের আলোকে কিন্তু আপনাকে প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। এখন আপনি তাকে বলেন ঠিক আছে তাহলে আপনি 14 ডিসেম্বর, তাহলে তো হলো না, ওনাকে তো লিখতে হবে ব্যাপারটা নিয়ে, উনি সময় নিয়ে আপনার কাছে আসছেন। এই জন্য যদি আপনি প্রশ্নের একটা শিরোনাম নির্বাচন করতে পারেন, তাহলে খুব সংক্ষিপ্ত সময়ে একজন ব্যবহারকারীকে, একজন পাঠককে তার রেফারেন্স প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট যে উত্তর সেটা প্রদান করতে পারবেন। তারপরে প্রশ্নের ভাষাটাকে আবার রেফারেন্স গ্রন্থের ভাষায় কিন্তু আপনাকে রূপান্তর করতে হবে, কারণ রেফারেন্স গ্রন্থ তো আপনার ভাষা বুঝবে না, ও বুঝবে ওর ভাষা। তাহলে একজন রেফারেন্স লাইব্রেরিয়ানকে বা একজন লাইব্রেরিয়ানকে একজন পাঠকের যে ভাষাটা উনি যা চাচ্ছেন সেটাকে রেফারেন্স গ্রন্থের ভাষায় পরিণত করতে হবে। আর এটা আপনি এই সাবজেক্টে পড়ার ফলেই বা এই সাবজেক্টে যখন আপনি জ্ঞান অর্জন করবেন তখন আপনি এটা বুঝতে পারবেন। তারপরে আপনাকে কিন্তু অনুসন্ধান করতে হবে। ওই যে আপনি টাইটেল ঠিক করছেন, কিওয়ার্ডস ঠিক করছেন, এই কিওয়ার্ডস এর আলোকে কিন্তু আপনি এখন এগুলো খুঁজে বের করবেন। তারপরে ওই খোঁজার আলোকে আপনি একটা উত্তর নির্বাচন করে ফেললেন, ফাইনালি উত্তর আবার দিলেন তাকে। আশা করি এবার তিনি হয়তোবা হাই বলবেন, না বলার সম্ভাবনা সেকেন্ড টাইমে খুবই কম। তারপরে যদি বলে থাকেন তাহলে আবার আপনাকে শুরু থেকে শুরু করতে হবে, হুইচ ইজ ভেরি ভেরি পেইনফুল জব। এটা দুই পক্ষের জন্যই, এই জন্য খুব সতর্কতার সাথে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। এবার এই 12টা স্টেপ যখন শেষ হবে, তারপরে হানার ব্যাপার আসবে। হা হলে শেষ, ফিনিশ, আর না হলে আবার আপনাকে ফিরে যেতে হবে। এভাবে আমরা উপরোক্ত চার্টের মাধ্যমে একজন ব্যবহারকারীর প্রশ্নের সঠিক তথ্য প্রদান করতে পারি বা দেওয়া সম্ভব। পরিশেষে আমরা বলতে পারি যে সভ্যতার ধারক এবং বাহক এবং তথ্য প্রচারের যুগোপযোগী ক্ষেত্র হচ্ছে গ্রন্থাগার। তাই একজন গ্রন্থাগারীকে পারেন যে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে। এটা যে সব প্রশ্নের সঠিক উত্তর উনি দিতে পারবেন সেটা আমরা ওভাবে বলবো না, কিন্তু যেহেতু তার কাছে সোর্স আছে অ্যাভেলেবেল, আশা করা যায় যে তিনি সকল প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে পারবেন। আর উনি কখনো বলবেন না যে আমি জানি না,
কিন্তু কোথায় গেলে পারবেন উনি ওটা বলে দিবেন। মানে ব্যাপারটা হচ্ছে যে আই ডোন্ট নো বাট হু নোজ আই নো। আমি জানি না বাট কে জানি এটা আমি জানি। দ্যাট মিনস কোথায় গেলে আপনি পাবেন এটা আমি বলতে পারবো। এই জন্য একজন রেফারেন্স লাইব্রেরিয়ান হিসেবে কখনোই আপনি বলবেন ভাই আমি জানি না, এই কথাটা কখনোই বলা যাবে না। কারণ আপনার কাছে সোর্স অ্যাভেইলেবল। এট লিস্ট আপনি তাকে এটা বলে দেন যে কোথায় গেলে উনি এটা পাবেন। তো এভাবেই আমরা রেফারেন্স যে প্রশ্ন একজন পাঠকের তার সঠিক উত্তরগুলো একজন রেফারেন্স গ্রন্থাগারিক বিভিন্ন যে স্টেপগুলো আছে সেটা ফলো করে প্রদান করতে পারেন। তো যদি কেউ কখনো প্রশ্ন আমাকে প্রায় প্রশ্ন করেন যে স্যার প্রশ্নের ধরনটা আসলে কি হতে পারে, আমি তার জন্য তৈরি করেছি যে এটার জন্য হতে পারে যে রেফারেন্স প্রশ্ন কি। আবার আমি এখানে বলেছি যে বিভাজনের একটা কথা বলি যে প্রশ্নটাকে ভেঙে ভেঙে বুঝে এটাকে আমরা বলছি বিভাজন। কিভাবে একজন গ্রন্থাগারিক পাঠকের রেফারেন্স প্রশ্নের উত্তর প্রদান করেন ফ্লো চার্টের মাধ্যমে ধাপগুলোকে বর্ণনা করতে হবে। অর্থাৎ যেটা স্টেপটা আমি দেখালাম 12টা স্টেপ, সেই স্টেপটার মাধ্যমে আপনাকে দেখাতে হবে। আর এখানে বলে রাখা ভালো, আপনারা অনেকে হয়তো কনফিউশনে থাকতে পারেন যে এখানে কে কাকে প্রশ্ন করতেছে। প্রথমত একজন পাঠক যিনি লাইব্রেরি ব্যবহারকারী তিনি কিন্তু বিভিন্ন প্রশ্ন নিয়ে একজন লাইব্রেরিয়ানের কাছে আসেন। যখন উনি প্রশ্নগুলো করেন তো আপনি একজন লাইব্রেরিয়ান হিসেবে খালি শুনেই যাবেন, শুনে উত্তর প্রদান এটা তো কখনো হতে পারে না। তখন আমরা কি করি, উল্টা প্রশ্ন করি। এই জন্য কিন্তু প্রশ্ন আসলে দুই পক্ষেই হচ্ছে, তার প্রশ্নটাকে জাস্টিফাই করা হচ্ছে, এটাকে বিভাজিত করা হচ্ছে, তাকে যাতে সঠিক প্রশ্নের উত্তর আমরা দিতে পারি এই জন্য তাকে পাল্টা প্রশ্ন করা হচ্ছে। ভেরিফাই করে নিয়ে ফাইনালি আমরা তাকে একটা সময় দিই যে ঠিক আছে আপনি এটার জন্য আমাকে 7 দিন সময় দেন, আমি আপনাকে ডিটেইলসটা পাঠিয়ে দেবো। আপনি আপনার মেইল অ্যাড্রেস দিয়ে যান, অথবা আপনি সরাসরি আসলেও আসতে পারেন, অথবা আপনি ফোন নাম্বার নেন, কাউকে পাঠান, বিভিন্ন ভাবে আমরা এটার সমাধান করতে পারি। তো এই হলো রেফারেন্স প্রশ্ন, বিভাজন এবং একজন গ্রন্থাগারিক কিভাবে পাঠকের রেফারেন্স প্রশ্নের উত্তর প্রদান করবেন তা একটা ফ্লো চার্টের মাধ্যমে আমরা দেখাবো। That's all from me. If you have any question, you can ask me.